১৯০৯ সালের ফেব্রুয়ারি মাস। প্যারিসে রাশিয়ান বিপ্লবীদের কোর্ট অফ অনারে একজন মানুষের ডাবল এজেন্ট পরিচয় ফাঁস হওয়ার জিজ্ঞাসাবাদ শুরু হয়। এরপরেই সেই মানুষটা দেশ ছেড়ে পালিয়ে যায়। তার নিখোঁজ হওয়ার খবর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। নিউ ইয়র্ক টাইমসের শিরোনামে লেখা হয়েছিল, পুলিশ অ্যান্ড রেডস বোথ হান্ট আজেভ। আজেভ কোথায়? সেখানে প্রশ্ন তোলা হয়েছিল, কে প্রথমে তার কাছে পৌঁছাবে? কে তাকে হত্যা করবে? রাশিয়ান পুলিশ না বিপ্লবীরা? এর মাঝেই রাশিয়ার কিছু সংবাদপত্র দাবি করে যে তারা তাকে ইতিমধ্যেই খুঁজে বের করে যা শাস্তি দেওয়ার দিয়ে দিয়েছে। আবার অন্য কিছু সংবাদপত্র মানুষটাকে উরুগুয়ে, ভিয়েনা, সিমফেরোপল এবং নিসে দেখা গিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে। ব্রিটেনের ইভিনিং নিউজ এক পা এগিয়ে লন্ডনের এক হোটেলে তার সাক্ষাৎকার নেওয়ার দাবিও জানায়। সেই সাক্ষাৎকার নিশ্চিতভাবেই কাল্পনিক ছিল, কিন্তু ওই মানুষটার কৃতিত্ব তাতে খাটো করা যায় না। ওই সময় অবধি মানুষটা ছিল কোনো পুলিশ বিভাগের হয়ে কাজ করা সবচেয়ে সফল ডাবল এজেন্ট। রাশিয়ায় এরকম কাজ করা মানুষেরা খুব বেশি হলে 2 থেকে 3 বছর কাজ করতে পারত ধরা পড়ার আগে অবধি। সেখানে আজেভ 15 বছর ধরে সফলভাবে দুপক্ষের হয়েই কাজ করে গিয়েছিল। ধরা পড়ার সময় তার মাসিক আর্থিক প্রাপ্তির পরিমাণ ছিল 1000 রুবল। কে এই আজেভ? তাকে বলা হয় মোস্ট নটোরিয়াস ডাবল এজেন্ট অফ রাশিয়া, ইয়েভনো আজেভ। জন্ম 1869 সালে লিস্কাভায় এক দরিদ্র ইহুদি দর্জির পরিবারে। 7 সন্তানের মধ্যে দ্বিতীয়। দেখতে ছিল অত্যন্ত সাধারণ। ছোট থেকেই বিন্দুমাত্র দৃষ্টি আকর্ষণ করার মতো চেহারা ছিল না তার। সম্ভবত এটাই তাকে সুযোগ করে দিয়েছিল বিনা সন্দেহে এরকম কাজ করার ক্ষেত্রে। 1890 সালে পড়াশোনা শেষে সাংবাদিক ও ভ্রাম্যমাণ সেলসম্যানের কাজ শুরু করে। পুলিশের বয়ান অনুসারে আজেভ অনেক তরুণ রাশিয়ান ইহুদির মতোই সরকার বিরোধী রাজনীতিতে জড়িয়ে পড়ে। এমন একটা দলে যোগ দেয় যেখানে ভিন্ন মতাবলম্বী সাহিত্য নিয়ে আলাপ আলোচনা করা হতো। পুলিশ সেই দল ভেঙে দেয় এবং কিছু সদস্যকে গ্রেপ্তার করে। পরিস্থিতি দেখে আজেভ ভয় পেয়ে 800 রুবল চুরি করে এবং জার্মানির কার্লসরুহতে পালিয়ে যায়। সেখান থেকে চলে যায় ড্যামস্টাডে। 1892 সালে জার্মানিতেই আজেভ তার দ্বৈত জীবন শুরু করে। ইউরোপের ওই এলাকায় তখন অনেক রাশিয়ান বিপ্লবী রাজনৈতিকভাবে নির্বাসিত হয়ে জীবনযাপন করছিলেন। রাশিয়ান সিক্রেট পুলিশ সংস্থা ওখরানার কর্মীরা ওদের দিকে সতর্ক নজরদারি বজায় রেখেছিল। তরুণ বিপ্লবী আজেভের অবস্থা তখন শোচনীয়। অর্থ নেই, খাবার জুটছে না। সিদ্ধান্ত নেয় যে সমস্ত বিপ্লবীপন্থী মানুষদেরও দেখতে পায় তাদের গতিবিধির খোঁজ খবর জানাবে পুলিশকে। পুলিশ বিভাগ আজেভের সঙ্গে কথা বলে বুঝতে পারে সত্যিই এর পক্ষে এই কাজ সম্ভব। তাকে কাজে বহাল করে। 7 বছর কেটে যায় এরকম টুকটাক কাজ করতে করতে। 1899 সালে ওখরানা, রাশিয়ার সিক্রেট পুলিশের নির্দেশে আজেভ রাশিয়ায় ফিরে যায়। ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল মস্কোর বিপ্লবী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ তৈরি করার। নিজের বুদ্ধির পরিচয় দিয়ে নর্দার্ন ইউনিয়ন অফ সোশ্যাল রেভলিউশনারিজের নেতা আন্দ্রেই আর্গুনভের বিশ্বাসভাজন হয়ে ওঠেছে। ওর কাছে সহজেই এসে যায় এই সংগঠনের একাধিক সদস্যর নাম। পুলিশ সহজেই ওইসব বিপ্লবীদের গ্রেপ্তার করে। 1901 সালে নিজের সংগঠনের হাল দেখে আজেভকে আর্গুনভ তার ফরেন নেটওয়ার্কের প্রধান নিযুক্ত করার সিদ্ধান্ত নেন। আজেভের পোয়া বারো হয় এর ফলে। বিপ্লবী আন্দোলনের নানান তথ্য সে পাঠাতে থাকে পুলিশ বিভাগে। কাজ দেখে সন্তুষ্ট হয়ে আজেভের মাসিক প্রাপ্তি 50 থেকে বেড়ে 500 রুবল হয়ে যায়। এভাবেই আজেভ নজরে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী ভায়াচেস্লাভ প্লেহভের। 1902 সালে আজেভ আরেক বিপ্লবী গোষ্ঠী সোশ্যালিস্ট রেভলিউশনারি সংগঠনের সদস্যপদ পায়।
ফাউন্ডিং মেম্বার ছিল সে। এই সংগঠনের সামরিক শাখা কমব্যাট অর্গানাইজেশন সন্ত্রাসবাদ এবং হত্যাকেই বেশি গুরুত্ব দিত তাদের কাজের পদ্ধতি হিসাবে। সোশ্যালিস্ট রেভলিউশনারির এক সদস্য প্লেহবের পূর্বসূরিকে একটা চিঠি দেওয়ার ছল করে মুখোমুখি দাঁড়িয়ে গুলি করে হত্যা করেছিল, আর ওই চিঠিতে ওই সংগঠন তাকে মৃত্যুদণ্ড দিয়েছে সেটাই লেখা ছিল। সোশ্যালিস্ট রেভলিউশনারির কমব্যাট অর্গানাইজেশনের ডেপুটি কমান্ডার নিযুক্ত করা হয় আজেফকে। এই ব্যাপারটা আজেফকে এক বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। যতদিন সে সাধারণ সদস্য ছিল, খবর পাচার করতে অসুবিধা হয়নি। সংগঠনের নেতৃত্ব পাওয়ার পর সেই কাজ করাটা অনেকটাই সমস্যাজনক হয়ে পড়ে তার পক্ষে। যদিও আজেফের এই পদপ্রাপ্তি দেখে প্লেহবের মনে হয় ওই সংগঠনের দিক থেকে তার আর ভয় পাওয়ার কিছু নেই। আমার নিরাপত্তা নিশ্ছিদ্র, প্লেহব এক ফরাসি সংবাদপত্রকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন। কিন্তু সোশ্যালিস্ট রেভলিউশনারির সদস্যরা ইতিমধ্যেই তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। নিজেকে বাঁচানোর জন্য আজেফ এই হত্যা পরিকল্পনার ব্যবহারিক দিকগুলোর দায়িত্ব অন্য সদস্যদের কাঁধে চাপিয়ে দেয়। নিশ্চিত করে যা ঘটছে বা ঘটবে তার বিস্তারিত তথ্য সম্পর্কে তার কিছুই জানা ছিল না, এটাই যেন প্রমাণিত হয়। যদিও মনে করা হয় এই হত্যা পরিকল্পনা সাজিয়েছিল আজেফ নিজেই। গ্র্যান্ড ডিউক সের্গেই আলেকজান্দ্রোভিচকে হত্যার পরিকল্পনাটাও করেছিল এই আজেফ, যেটা সফলও হয়েছিল। উল্টো দিকে বিপ্লবীদের বিষয়ে পুলিশকে সাধারণ এবং অস্পষ্ট তথ্য সরবরাহ করার কাজও সে চালিয়ে যায়। জানিয়ে দেয় একটা গুরুত্বপূর্ণ সন্ত্রাসী হামলা ঘটতে চলেছে। নাম না জানিয়ে এমন কিছু মানুষের বিষয়ে তথ্য জানায় যারা ছিল বিপ্লবী সংগঠনের নিচু স্তরের কর্মী, রাস্তায় যাদের পিছু নিয়ে পুলিশ সহজেই তাদেরকে গ্রেপ্তার করে। ফলে সংগঠনের অন্যান্য সদস্যদের মনে হয় এটা নিছক দক্ষ পুলিশি নজরদারির ফলাফল। কেউ ভাবতেই পারেনি তাদের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করছে। এছাড়াও নানান অছিলায় প্লেহবের ওপর আক্রমণ করার দিন পিছিয়ে যেতে থাকে আজেফ, কিংবা প্লেহবের গতিবিধি সম্পর্কে ভুল তথ্য সরবরাহ করে দলকে। প্লেহবকে বাঁচিয়ে রাখার এই চেষ্টা সে করে গিয়েছিল একটাই কারণে, ভালো করেই জানতো ওই মানুষটার কারণেই সে নিরাপদে এভাবে কাজ করতে পারছে। কিন্তু ওই যে বলে ভাগ্য, চাইলেই সবকিছু আটকানো যায় না। 1904 সালের জুলাই মাসে আজেফ ওয়ারশ থেকে অন্য এক জায়গায় গিয়েছিল বিশেষ কাজে। ওই সময় তার বিপ্লবী সংগঠনের এক সদস্য সেন্ট পিটার্সবার্গের মধ্যে দিয়ে যেতে থাকা প্লেহবের গাড়িতে বোমা মারে। বিস্ফোরণে প্লেহব ছাড়াও চালক আর ঘোড়াগুলোও মারা যায়। এই সফল হত্যাকাণ্ডের সূত্রে সোশ্যালিস্ট রেভলিউশনারিদের বিপ্লবী মহলে মর্যাদা অনেকটাই বেড়ে যায়। আজেফের রক্ষক প্লেহবের মৃত্যু কিন্তু ব্যক্তিগতভাবে আজেফের জন্য একদিক থেকে আশীর্বাদেই পরিণত হয়েছিল। দলের নেতা হিসাবে এটা তার খ্যাতি বাড়িয়ে দেয়। হঠাৎ করেই যখন পুলিশের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে গুজব ছড়িয়ে পড়ে, তখন বিপ্লবী মহলে একটা কথা ভাসতে থাকে, তাই যদি হবে তাহলে প্লেহবকে হত্যার আদেশ কি করে জারি হলো? যদিও অনেকেই আজেফের চালচলনকে বিশ্বাস করতেন না। ভ্লাদিমির বার্টসেভ নামে একজন একগুঁয়ে সাংবাদিক আজেফের কার্যকলাপের প্রমাণ সংগ্রহের জন্য নানান সোর্স ব্যবহার করেছিলেন। সেই সূত্রে যা প্রমাণ মেলে তা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজেফের গতিবিধির নানান খবর। তবুও আজেফের সোশ্যালিস্ট রেভলিউশনারি দলের সহকর্মীরা এসব কথা বিশ্বাস করতে অস্বীকার করে। এমনকি বার্টসেভের বিরুদ্ধে অভিযোগ আনে আজেফকে কালিমালিপ্ত করার জন্যই পুলিশের সঙ্গে ষড়যন্ত্র করে উনি এসব করছেন। কিন্তু বার্টসেভের কাছে এমন অনেক প্রমাণ ছিল যার ভিত্তিতে তাকে বিচার সভার সামনে হাজির হতে হয় সেসব অভিযোগ খণ্ডন করার জন্য। প্যারিসে জিজ্ঞাসাবাদ করার জন্য সোশ্যালিস্ট রেভলিউশনারি দলের তরফ থেকে এক কমিটি গঠন করা হয়। নানান তথ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালের সদস্যরা, যারা সকলেই ছিলেন আজেফের দীর্ঘদিনের সহকর্মী, পরিষ্কার বুঝতে পেরেছিলেন সমস্ত অভিযোগ সত্যি। আজেফ প্রকৃতপক্ষেই বিশ্বাসঘাতক। এসব সত্ত্বেও আজেফ সেই কমিটিকে কোনোভাবে রাজি করায় তাকে রাশিয়া ফিরে যেতে দেওয়ার জন্য, যাতে
নিজেকে নির্দোষ প্রমাণ করার উপযুক্ত নথি পেশ করতে পারে। বলেছিল জলদি ওগুলো নিয়ে ফিরে আসবে। ওই রাতেই ট্রেনে চেপে পালায় আজেফ। স্ত্রী লিউবা ম্যানকিনকে বলেছিল ভিয়েনা পৌঁছে চিঠি পাঠাবে। ওই সময় আজেফের কাছে ছিল রাশিয়ান কর্তৃপক্ষ দ্বারা জারি করা একটা জাল পাসপোর্ট আর প্রচুর অর্থ। বছরের পর বছর ধরে এরকম একটা দিন আসতে পেরে জেনেই আজেফ ওই অর্থ জমিয়েছিল। আজেফের মৃত্যুদণ্ড ঘোষণা করে দলের সেন্ট্রাল কমিটি। চেষ্টা করা হয় ফ্রান্সের এক নির্জন ভিলায় তাকে নিয়ে এসে কাজ সম্পন্ন করার, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেদিন আজেফ মোটেই ভিয়েনা যায়নি, গিয়েছিল তার জার্মান উপপত্নীর গ্রাম ফ্রিডরিচডর্ফে। কর্মজীবনের মতোই ব্যক্তিগত জীবনেও আজেফের গোপন পরিবার ছিল। এই মহিলার নাম হেডি ডে হিরো, একজন ক্যাবারে গায়িকা, সেন্ট পিটার্সবার্গে যাকে অনেক মানুষই চিনতেন। সংবাদপত্রের হইচই থেমে যাওয়ার পর আজেফ এবং হেডি ইউরোপ ভ্রমণ শুরু করে। এটাকে এক ধরনের মধুচন্দ্রিমা যাপন বলাই যায়। হেডিকে দামি দামি গয়না কিনে দেয় এবং নিজে মেতে ওঠে জুয়া খেলায়। যে হোটেলেই আজেফ ঘর ভাড়া নিত, সেখানে থাকা মানুষদের তালিকা আগে পরীক্ষা করে দেখে নিত। সবসময় ভয় পেত সোশ্যালিস্ট রেভলিউশনারি সদস্যরা হয়তো তার পিছু নিয়েছে। এই সময়ে স্ত্রীকে অনেকগুলো চিঠি লিখেছিল বলেও জানা যায়, যেখানে সে নাকি জানিয়েছিল পুলিশকে সে যত না সাহায্য করেছে তার চেয়ে অনেক বেশি কাজ করেছে বিপ্লবীদের জন্য। সম্ভবত আশা করেছিল স্ত্রীকে লেখা এইসব কথা দলের কাছে পৌঁছাবে এবং তারা তাকে ক্ষমা করে দেবে। তার স্ত্রী অবশ্য এই দ্বৈত জীবনযাপনের কথা জানতেন না বলেই জানিয়েছিলেন এবং সব সম্পর্ক ছিন্ন করে আমেরিকা চলে যান। এভাবে দীর্ঘ সময় ঘুরে বেড়ানোর পর আজেফ এবং হেডি বার্লিনে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, যেখানে তাদের পরিচয় ছিল মিস্টার এবং মিসেস নিউমায়ার হিসাবে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে অবধি ওরা বেশ ভালোই ছিল, কিন্তু সমস্যা হলো আর্থিক দিক নিয়ে। পুঁজি খুব একটা কমেনি, কারণ স্টক মার্কেটে অর্থলগ্নি করত আজেফ। সেসব ভালো পরিমাণেই ছিল আজেফের কাছে, কিন্তু তার পুঁজির বেশিরভাগটাই ছিল রাশিয়ান বন্ড, যা হঠাৎ করেই ওই সময়ের জার্মানিতে প্রায় মূল্যহীন হয়ে পড়ে। বাধ্য হয়ে আজেফ একটা ছোট্ট দোকানে হেডির সেলাই করা পোশাক বিক্রি করা শুরু করে। 1915 সালে জার্মান কর্তৃপক্ষ আজেফকে একজন বিপজ্জনক বিদেশি শত্রু হিসাবে গ্রেপ্তার করে। স্যাঁতস্যাঁতে কারাগারে থাকার সময় কিডনির রোগে আক্রান্ত হয়ে পড়ে আজেফ। 1917 সালে অসুস্থতার কারণে মুক্তিও পায়। এর কিছুদিন বাদে 1918 সালের 24শে এপ্রিল মারা যায় সে। ফ্রিডফ উইলমার্সডফের নামহীন এক কবরে তাকে সমাহিত করা হয়। সে কবর কোথায় সেটা কেবলমাত্র হেডিই জানতেন। 1918 সালের বসন্তকাল, রুশ বিপ্লবের সাফল্য, এমন এক বিপ্লব যাকে সফল এবং অসফল দুটো করার জন্যেই চেষ্টা চালিয়ে গিয়েছিল আজেফ। ইয়েভনো আজেফ সেই অর্থে অসাধারণ কোনো গুপ্তচর ছিলেন না, প্রতারণার কাজেও সেই অর্থে ওস্তাদ ছিলেন না। তাহলে এতদিন ধরে তার দ্বৈত জীবন কিভাবে চালিয়ে গিয়েছিলেন? মধ্যম পন্থা বলে একটা শব্দ আছে, আজেফকে সেটাই বাঁচিয়ে দিয়েছিল। শুরু থেকেই সে ছিল পরিশ্রমী মানুষ, এমনভাবে কাজ করত পুলিশ এবং বিপ্লবী উভয়ের জন্যেই কিছু না কিছু সাফল্য এনে দিত সেটা। এই ছোট ছোট সাফল্য উভয় পক্ষের কাছেই বাড়িয়ে দিয়েছিল তার বিশ্বাসযোগ্যতা ও সদিচ্ছার মাত্রা। আজেফ নিজের হাতে কখনো বোমা বা বন্দুক চালায়নি, সন্ত্রাসবাদের কাজ করার মতন বুকের পাটাও তার ছিল না, রাজনৈতিকভাবে ছিল উদাসীন, বিপ্লবে আগ্রহী ছিল না, আবার জার শাসনের প্রতি নিবেদিত প্রাণও ছিল না। উভয় ক্ষেত্রেই একটা ভারসাম্য বজায় রাখতে চেয়েছিল। সেই অর্থে কোনো আদর্শ অনুসরণ করত না বলে স্পষ্টতই বিবেকের কোনো যন্ত্রণাও অনুভব করত না। এই জটিল আনুগত্য তাকে কেবলমাত্র তখনই সমস্যায় ফেলে দিত যখন আজেফ বুঝত তার নিজের নিরাপত্তা বিপন্ন হতে পারে। আজেফের মানসিকতা বর্ণনা করতে গিয়ে লিওন ট্রটস্কি বলেছিলেন, চতুর হওয়া এবং সূক্ষ্মতার সঙ্গে কাজ করা মানেই সবসময় সুবিধাজনক পরিস্থিতি নয়। আজেফ যদি সূক্ষ্মতা মেশানো কার্যপদ্ধতির জাল বোনার চেষ্টা করত,
তাহলে সে নিশ্চিতভাবেই নিজের জালে জড়িয়ে পড়ত। শারীরিক এবং মানসিক স্তরে সে কতটা নীচ প্রবৃত্তির সেটা সবাইকে বুঝতে দিয়েই কাজ করে গিয়েছিল সবসময়। সকলেই তার সহজ সরল কাজের পদ্ধতি দেখে ভেবেছে এ যা করে তাতে কোনো ভুল থাকে না, আর এটাই ওকে ঢাল হয়ে বাঁচিয়ে দেয়। শুরুতে যে ইভিনিং নিউজের সাক্ষাৎকারের কথা বলা হয়েছে, সেখানে আজেফ নাকি বলেছিল, আমি তো আমার নীতি থেকে ভ্রষ্ট হইনি, কারণ আমার কোনো নীতিই ছিল না। একজন বিপ্লবী এবং একজন গুপ্তচর হিসাবে আমি আমার অসাধারণ কৃতিত্বের পরিচয় সবসময় পেশ করেছি। এই বয়ান সত্যি হোক বা মিথ্যে, এটা কিন্তু ট্রটস্কির বিশ্লেষণের সঙ্গে ভালোভাবেই খাপ খেয়ে যায়। একাধিক বই লেখা হয়েছে এই মানুষটাকে নিয়ে। সেসব থেকে এবং রিডার্স ডাইজেস্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই নিবন্ধ তৈরি করা হয়েছে।